আচ্ছা, নির্বাচন বলতে আমরা ঠিক কি বুঝি? এটা কি শুধুই কয়েকজন নেতানেত্রীর জনপ্রিয়তার খেলা, নাকি এর পেছনে আরও অনেক গভীর কিছু কাজ করে? আজ আমরা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডেটা নিয়ে একটু কাটাছেঁড়া করে দেখব। বোঝার চেষ্টা করব কিভাবে প্রত্যেকটা ভোট আসলে হয়ে ওঠে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি আর প্রশাসনের কাজের ওপর একটা রায়। চলুন সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা আসল গল্পটা খুঁজে বের করা যাক। আমাদের এই গভীর বিশ্লেষণের জন্য আমরা বেছে নিয়েছি পশ্চিমবঙ্গের একটি কেন্দ্র, কালীগঞ্জকে। কেন? কারণ একটা ছোট বিধানসভা কেন্দ্র, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকতে পারে গোটা দেশের শাসনের আসল ছবিটা। আমরা কালীগঞ্জকে একটা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখব কিভাবে সেখানকার মাটির গন্ধ, মানুষের দৈনন্দিন জীবনের লড়াই আর তাদের ছোট ছোট চাহিদাগুলো ভোটের ফলাফলে একটা বড় আকার নেয়। এখানকার গল্পটাই আমাদের পথ দেখাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার পথটা ঠিক কী হবে। প্রথমে আমরা জনাদেশ বা ম্যান্ডেটের অর্থ বোঝার চেষ্টা করব। তারপর কালীগঞ্জের মাটির গভীরে যাব, সেখানকার বাস্তব পরিস্থিতিটা দেখব। মাটি থেকে উঠে আসা সংকেতগুলো বিশ্লেষণ করে আমরা একটা রায়ের ব্যবচ্ছেদ করব। আর সবশেষে এই বিশ্লেষণ থেকে সুশাসনের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করার চেষ্টা করব এবং রাজনীতির ঊর্ধ্বে এর আসল উদ্দেশ্যটা কি তা নিয়ে ভাবব। প্রথম অধ্যায়, ডিকোডিং দ্য ম্যান্ডেট, মানে জনাদেশের পাছোদ্ধার। কারণ কোনো নির্বাচনের আসল সত্যিটা কিন্তু খবরের কাগজের হেডলাইনে খুঁজে পাওয়া যায় না, সেটা লুকিয়ে থাকে তথ্যের গভীরে, ডেটার প্রতিটি বিন্দুর মধ্যে। চলুন সেই গভীরে প্রবেশ করা যাক। দেখুন, একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, নির্বাচন কোনো ভাগ্যের খেলা বা জুয়া নয়। এটা একটা বিজ্ঞান, একটা ইঞ্জিনিয়ারিং, যার মূল কাজ হল জনগণের আসল প্রয়োজনটা বোঝা এবং সেই অনুযায়ী কার্যকরী সমাধান তৈরি করা। তাই প্রতিটি ভোট, প্রতিটি সংখ্যা আসলে শাসকের কাজের ওপর সাধারণ মানুষের দেওয়া একটা মার্কশিট। এবার চলুন সরাসরি কালীগঞ্জে। এই জায়গাটাকে আমরা শুধু একটা রাজনৈতিক মানচিত্র হিসেবে দেখব না, বরং সেখানকার মানুষ, তাদের দৈনন্দিন জীবন, তাদের ছোট ছোট লড়াই আর আশা আকাঙ্ক্ষা দিয়ে জায়গাটাকে চেনার চেষ্টা করব। কারণ আসল রাজনীতিটা তো এখানেই তৈরি হয়, এই মাটির ওপরই। তো কালীগঞ্জের সামাজিক গঠনটা ঠিক কীরকম? 2011 সালের জনগণনা বা সেন্সাস যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এখানকার জনসংখ্যার প্রায় 58.5% মুসলিম এবং 41.4% হিন্দু। এটা মূলত একটা গ্রামীণ এলাকা, আর এই জনসংখ্যার গঠন এখানকার সামাজিক এবং রাজনৈতিক সমীকরণকে স্বাভাবিকভাবে খুব গভীরভাবে প্রভাবিত করে। আর এই মানুষগুলোর দৈনন্দিন জীবনের সমস্যাগুলো কি কি? সমস্যাগুলো কিন্তু আজকের নয়, বহুদিনের জমে থাকা। প্রথমত, রাস্তাঘাট। গ্রামের রাস্তাগুলোর অবস্থা এতটাই খারাপ যে বর্ষা নামলে কাদা আর জলে একাকার হয়ে যায়। দ্বিতীয়ত, বন্যা। প্রতি বছর নদীর বাঁধ ভেঙে জল ঢোকে, ফসল নষ্ট হয়, মানুষের ঘরবাড়ি ভেসে যায়। এটা যেন একটা বাৎসরিক আতঙ্ক। তৃতীয়ত, কর্মসংস্থান। এলাকার অর্থনীতি মূলত কৃষি নির্ভর, কিন্তু কোনো বড় শিল্প নেই, ফলে যুবকদের হাতে কাজ নেই। আর সবশেষে কৃষকদের অসন্তোষ, তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। এই ছোট ছোট কিন্তু মারাত্মক সমস্যাগুলোই মানুষের মনে ক্ষোভ তৈরি করছিল। এতক্ষণ তো মাটির কথা, মানুষের কথা শুনলাম। এবার চলুন দেখি সংখ্যা বা ডেটা কি বলছে। কারণ আবেগ বা ধারণা দিয়ে নয়, সত্যিটা বেরিয়ে আসে তথ্য থেকে। ডেটা কখনো মিথ্যে বলে না, যদি তাকে ঠিকভাবে পড়তে জানা যায়। এই সংখ্যাগুলোই হলো আসল প্রমাণ। 2016 আর 2021, মাত্র 5টা বছর, আর তার মধ্যে কালীগঞ্জের রাজনৈতিক ছবিটা দেখুন, একেবারে ওলটপালট হয়ে গেল। 2016তে যেখানে কংগ্রেস সামান্য ব্যবধানে জিতেছিল, 2021-এ এসে তাদের ভোট 85,000 থেকে কমে দাঁড়ালো মাত্র 25,000-এ। ভাবুন একবার, প্রায় 60,000 ভোটের একটা বিশাল ধস। এই ভোটগুলো কোথায় গেল? এই অসম্ভব পরিবর্তনটা কি শুধুই একটা রাজনৈতিক সমীকরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ আর প্রশাসনের ব্যর্থতার একটা গভীর গল্প? 84%-এরও বেশি ভোট পড়েছে। এটা কিন্তু মানুষের উদাসীনতা নয়, বরং তাদের সক্রিয় অংশগ্রহণের একটা জোরালো প্রমাণ। এটা দেখায় যে কালীগঞ্জের মানুষ চুপ করে বসে নেই, তারা পরিবর্তন চায়, তারা জবাব চায়। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে যে মর্যাদা দিয়েছে, নিজের মতো প্রকাশ করার এবং দেশের পরিচালনায় অংশ নেওয়ার যে অধিকার দিয়েছে, এই উচ্চ ভোটদানের হার
তারই প্রতিফলন। মানুষ যখন এত সংখ্যায় ভোট দিতে আসে তখন বুঝতে হবে যে তারা শাসন ব্যবস্থার কাছে কিছু দাবি করছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো কেন কেন ভোটাররা তাদের মতো এত ব্যাপকভাবে বদলালেন? সংখ্যাটা তো আমরা দেখলাম, কিন্তু সংখ্যার পেছনের কারণটা কি? চলুন এই রায়ের একটা ব্যবচ্ছেদ বা অ্যানাটমি করা যাক, বোঝার চেষ্টা করি ঠিক কোন কোন কারণে এই পরিবর্তনটা এলো। এই বদলের পেছনে কোনো একটা কারণ ছিল না, ছিল অনেকগুলো ছোট ছোট ক্ষোভের একটা বিস্ফোরণ। একদিকে ছিল দুর্নীতি আর কাটমানি নিয়ে তীব্র রাগ, তার সাথে যুক্ত হয়েছিল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো ঘটনা, যা এলাকার শিক্ষিত যুবকদের স্বপ্ন ভেঙে দিয়েছিল। আরেকদিকে ছিল সেই রোজকার সমস্যাগুলো, ভাঙা রাস্তা, বর্ষার কাদা। এগুলো শুধু যাতায়াতের অসুবিধা নয়, এগুলো মানুষের আত্মসম্মানে আঘাত করে। এর সাথে যোগ হয়েছিল ভোট পরবর্তী হিংসার ভয় আর যুবকদের জন্য চাকরির চূড়ান্ত অভাব। এই সবকটা স্রোত যখন একসঙ্গে মিশল, তখনই এই বড় পরিবর্তনের ঢেউটা তৈরি হল। একটু ভাবুন তো, এলাকার একজন সাধারণ মানুষ যখন বলেন যে বর্ষাকালে কাদামাখা রাস্তা দিয়ে ভোট কেন্দ্রে পৌঁছানোই একটা লড়াই, তখন এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতার আর কি হতে পারে? এটা শুধু একটা ভাঙার রাস্তার গল্প নয়, এটা আসলে গণতন্ত্রের প্রতি, সাধারণ নাগরিকের প্রতি এক চরম অবহেলার ছবি। যখন ভোট দেওয়ার মতো একটা মৌলিক অধিকার প্রয়োগ করতেই মানুষকে সংগ্রাম করতে হয়, তখন বুঝতে হবে যে শাসনের ভিতটাই নড়ে গেছে। যে কোনো রাজনীতিক পরিস্থিতি বুঝতে হলে সব পক্ষের শক্তি আর দুর্বলতাগুলো খতিয়ে দেখাটা খুব জরুরি। তো সেই সময়ে ক্ষমতাসীন দলের শক্তি কি ছিল? অবশ্যই তাদের শক্তিশালী সংগঠন আর বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প। কিন্তু দুর্বলতার দিকটাও ছিল মারাত্মক, যেমন অনভিজ্ঞতা, স্বজনপোষণের অভিযোগ, আর সবচেয়ে বড় কথা ওই বেহাল রাস্তাঘাট এবং মানুষের মধ্যে জমে থাকা প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি। আর এই দুর্বলতার ফাটলগুলোই বিরোধীদের জন্য সুযোগের দরজা খুলে দিয়েছিল। বেশ, সমস্যাগুলো তো চিহ্নিত হল, মানুষের ক্ষোভের কারণগুলোও বোঝা গেল। কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানটাও তো ভাবতে হবে। এবার আমরা সমস্যা নির্ণয় থেকে এক ধাপ এগিয়ে একটা সুগঠিত ডেটা নির্ভর সমাধানের দিকে নজর দেব। দেখব কিভাবে সুশাসনের মাধ্যমে একটা ইঞ্জিনিয়ার্ড সলিউশন বা পরিকল্পিত সমাধান তৈরি করা সম্ভব। এই সমাধানের জন্য একটা চারমুখী কৌশল বা চতুর্মুখ মতবাদের নকশা করা হয়েছিল। এর 4টে স্তম্ভ ছিল। প্রথম, শিবের মতো আগ্রাসন, মানে দুর্নীতি আর অরাজকতাকে সরাসরি আক্রমণ করা, কারণ এটাই ছিল মানুষের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা। দ্বিতীয়, বিষ্ণুর মতো স্থিতিশীলতা, কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং নিরাপত্তার আশ্বাস দিয়ে মানুষের মনে ভরসা তৈরি করা। তৃতীয়, ব্রহ্মার মতো উদ্ভাবন, ডেটা ব্যবহার করে প্রতিটি ছোট ছোট গোষ্ঠী, পাড়া বা সম্প্রদায়ের কাছে পৌঁছানো এবং তাদের নির্দিষ্ট সমস্যার কথা বলা। আর চতুর্থ, দুর্গার মতো সুরক্ষা, নারী সুরক্ষা এবং স্থানীয় ঐতিহ্য ও গর্বকে অগ্রাধিকার দেওয়া, যা মানুষের আবেগকে সরাসরি ছুঁয়ে যায়। এই 4টে দিককে একসুরে বেঁধে একটা সামগ্রিক কৌশল তৈরি করা হয়েছিল। এই বড় কৌশলটাকে এবার একদম মাটির কাছাকাছি নিয়ে আসা হলো। প্রত্যেকটা গোষ্ঠীর জন্য তাদের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা বার্তা তৈরি করা হলো। যেমন কৃষকদের বলা হলো ভালো ফসলের দাম আর সেচের কথা। মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগকে সম্মান জানিয়ে সিএ পূরণের বার্তা দেওয়া হলো। দলিতদের জন্য কল্যাণমূলক প্রকল্প আর স্কলারশিপের ওপর জোর দেওয়া হলো। মহিলাদের জন্য সুরক্ষা আর আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যুবকদের জন্য স্কিল ট্রেনিং আর স্থানীয়ভাবে কাজ তৈরির একটা সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হলো, অর্থাৎ প্রত্যেকের জন্য নির্দিষ্ট সমাধান। আর এগুলো শুধু মুখের কথা ছিল না, মানুষকে একটা নক্কর ব্লুপ্রিন্ট দেয়া হলো, একটা ডেভেলপমেন্ট প্লেজ শিট। দেখুন, এখানে পরিষ্কার করে বলা আছে ৭৫ কোটি টাকা খরচে কালীগঞ্জ নাকাশিপাড়া হাইওয়ে তৈরি হবে, সময় লাগবে ২ বছর। এর ফলে ব্যবসা বাণিজ্য বাড়বে, কৃষকরা লাভবান হবেন। ৫০ কোটি টাকায় নদীর বাঁধ মেরামত হবে ১৮ মাসের মধ্যে, এর ফলে ১৫টা গ্রাম সুরক্ষিত হবে। আর ১২০ কোটি টাকা বিনিয়োগে একটা অ্যাগ্রো প্রসেসিং হাব তৈরি হবে, যা প্রায় ২,০০০ নতুন কর্মসংস্থান তৈরি করবে। খরচ কত, সময় কত লাগবে, আর তার থেকে মানুষের লাভ কি হবে, সবকিছু একেবারে স্বচ্ছ। এটাই পরিকল্পনাকে কর্মে পরিণত করার রোডম্যাপ। তাহলে এই পুরো বিশ্লেষণ, এই কাটাছেঁড়া থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? কালীগঞ্জের এই কেস স্টাডি আমাদের নেতৃত্ব, গণতন্ত্র আর সবথেকে বড় কথা সুশাসন নিয়ে কি ভাবতে শেখায়।
চলুন শেষ পর্বে আসা যাক। সবচেয়ে বড় এবং মূল শিক্ষাটা হল শাসনই হল বিশ্বাসের মুদ্রা। গভর্নেন্স ইজ দ্য কারেন্সি অফ ট্রাস্ট। যখন মানুষের দৈনন্দিন জীবনের পরিকাঠামো, রাস্তা, বাঁধ, স্কুল, হাসপাতাল ভেঙে পড়ে, তখন আসলে সরকারের প্রতি তাদের বিশ্বাসটা ভেঙে যায়। আর বিশ্বাস একবার ভেঙে গেলে জনাদেশ বা ম্যান্ডেট বদলাতে খুব বেশি সময় লাগে না। তবে ডেটা ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর সময় এটা সবসময় মনে রাখা জরুরি যে ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করতে হবে, কারণ জনগণের বিশ্বাস অর্জন করতে হয়, জোর করে বা ছলনা করে নেওয়া যায় না। আমার শেষ প্রশ্নটা খুব সহজ। বিভাজনের রাজনীতি করে, আবেগকে ব্যবহার করে যে ম্যান্ডেট জেতা হয়, সেটা কি দীর্ঘস্থায়ী হয়, নাকি আসল ম্যান্ডেট রোজ একটু একটু করে অর্জন করতে হয়? ভালো রাস্তা বানিয়ে, স্কুলে ভালো পড়াশোনার ব্যবস্থা করে, মানুষের জন্য কাজ তৈরি করে, অর্থাৎ সুশাসনের ইঞ্জিনিয়ারিং দিয়ে? উত্তরটা ভবিষ্যতের নেতাদেরই খুঁজে বের করতে হবে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose Beyond Politics.